আজকে আমরা পড়ব সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি। গল্পটি মাধ্যমিকের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। সে কথা মনে রেখেই ছাত্রছাত্রীদের উপযোগী করে গল্পটি বোঝার চেষ্টা করব। আমরা আজকে চেষ্টা করব এই গল্পটির সাহিত্যের যে রসের দিক সেটা বুঝে নিতে। তথ্যভিত্তিক আলোচনা সে অর্থে করব না, কারণ প্রচুর তথ্য আমরা বিভিন্ন বই পাঠ্যপুস্তক থেকে পেয়ে যাই। গল্পটির যথার্থ রস যাতে ছাত্রছাত্রীরা নিতে পারে তার একটা প্রয়াস থাকবে। আমরা জানি যে কোনো সৃষ্টিকে বোঝার জন্য স্রষ্টাকে জানা দরকার, এরকম একটা ধারণা বা একটা ভাবনার প্রচলন আছে। মনে করা হয় জানা জরুরি, স্রষ্টাকে জানা জরুরি। জানা জরুরি শব্দটা শব্দবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। এখন সৃষ্টিকে জানার জন্য স্রষ্টাকে জানা কতটা জরুরি এ নিয়ে একটা বিপরীত ভাবনাও আমাদের কাজ করতে পারে। আমরা তো অনেক উপকথা, লোককথা, রূপকথা এগুলো পড়ি, শুনি, কিন্তু সেগুলো কারা লিখেছেন, তাদের রচয়িতা কারা, সেগুলো তো জানি না। তারপরেও তো সেগুলো রস আমরা আস্বাদন করতে পারি। তাছাড়া এই যে মহাবিশ্বের যে সৃষ্টি সৌন্দর্য, তার এই যে স্রষ্টা, তাকে আমরা কতটুকু জানি, তবুও তো তার এই সৃষ্টির রস আস্বাদন আমরা করি। তো স্রষ্টাকে না জানলেও সৃষ্টি উপভোগ করা যায়, সৃষ্টির রস গ্রহণ করা যায়। কিন্তু জানার যদি সুযোগ থাকে অবশ্যই জানা দরকার। জানা জরুরি শব্দবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। সুবোধ ঘোষ সম্পর্কেও আমাদের জানা দরকার, যেহেতু জানার সুযোগ আছে। কিন্তু আমি তাকে নিয়ে বেশি কথা এখানে বলবো না, আমি সরাসরি পাঠে যাব। সুবোধ ঘোষ সম্পর্কে ছাত্রছাত্রীরা বিভিন্ন সহায়িকা বইগুলো থেকে জেনে যাবে, এবং যেহেতু সেটা তাকে নিয়ে কোনো আলাদা কোনো তাকে সেই তথ্যগুলো, তার সম্পর্কে তথ্যগুলো শিক্ষককে বুঝিয়ে দিতে হবে না, সেগুলো পড়ে নিলেই হবে। বহু বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষটি গেছিলেন, এবং সেই অভিজ্ঞতার কথা তিনি নানাভাবে তার গল্পে লিখেছেন, তার গবেষণা বইয়ে লিখেছেন। অনেকগুলি বই তিনি লিখেছেন। পরশুরামের কুঠার তার একটি বিখ্যাত বই, ফসিল বলে একটা বই ছিল, ফসিল বইটাও খুব ভালো। হাজারিবাগে তিনি জন্মগ্রহণ করেন, যদিও তার আদি নিবাস বাংলাদেশে। যাই হোক, তার সম্পর্কে জানার অনেক সুযোগ আছে, সেগুলো ছাত্রছাত্রীরা জেনে নেবে। আমি এখন বহুরূপী গল্পটাতে যাব। এই গল্পটা লেখক 3টে অনুচ্ছেদে ভাগ করে লিখেছেন। প্রথম অনুচ্ছেদটাতে তিনি হরিদার সম্পর্কে কিছু বলেছেন, এবং তার আগে সূচনাতে হরিদার কাছে যে তার বন্ধুরা, লেখক এবং তার কয়েকজন সাথী যে যাচ্ছেন সেই জায়গাটা আছে। এবং তার পরের যে 2টি অনুচ্ছেদ আছে সেখানে তিনি ওই হরিদার জগদীশবাবুর বাড়িতে যাচ্ছেন সেই অংশটা আছে, এবং শেষ অংশটা জগদীশবাবুর বাড়ি থেকে যখন ফিরে আসছেন হরিদা, লেখক এবং তার সঙ্গী সাথী ভবত সোনাদি এরা আবার ফিরে যাচ্ছে তার কাছে, সেই 3টে পার্টে ভাগ করা আছে। আমরা গল্পটা এইভাবে পড়ব না, গল্পটাকে আমরাও 3 ভাগে ভাগ করব, কিন্তু আমরা পাঠগুলো একটু অন্যভাবে দেখব। গল্পটাতে ঘটমান বর্তমানের জায়গা আছে 2টো পার্টে, আর মাঝখানে একটা পার্ট হরিদার যে জীবন কাহিনী, তার সেই জীবন সম্পর্কে তার একটা ফ্ল্যাশব্যাক আছে। আমরা শুরু করব ওই হরিদার জীবন কাহিনীটার থেকে। যাই হোক, গল্পটির নাম বহুরূপী। বহুরূপী শব্দটার সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। অনেকগুলো রূপের সমাহার যেখানে দেখা যায়, যার মধ্যে দেখা যায়, তাকে আমরা বহুরূপী বলি। আর তোমরা সম্ভবত সবাই বহুরূপী মানুষ দেখেছো,
বিভিন্ন সময় তারা আমাদের গ্রামের দিকেও আসে, বিভিন্ন সাজ সেজে আসে, শিব, দুর্গা, কালী, এছাড়াও নানা রকমের সাজ সাজতে আমরা তাদেরকে দেখেছি। কিন্তু বহুরূপী শব্দটার আরেকটা অন্য অর্থ আছে, নেতিবাচক অর্থ আছে। আমরা গিরগিটি বা যারা অনেক ধরনের চরিত্র যাদের মধ্যে দেখা যায়, অনেক রূপ দেখা যায় যাদের মধ্যে, তাদেরকেও বহুরূপী বলি, এটা নেতিবাচক অর্থে। এই গল্পে কি তেমন কোনো কিছু আছে? গল্পটা পাঠ করলে বা গল্পটা সম্পর্কে জানার চেষ্টা করলে সেই দিকটা আমরা পাবো। তো গল্পটি একজন বহুরূপী যে সাজে আর কি, যে বহুরূপী যার পেশা, সেই মানুষকে নিয়ে লেখা। মানুষটির নাম হরিদা। হরিদার পেশা হচ্ছে বহুরূপী, এবং সেইটুকু করেই তার যা রোজগার হয়, সেই রোজগার দিয়ে তার একার পেট চলে। হরিদার সঙ্গে আর কোনো আত্মপরিচয় যুক্ত, তার ব্যক্তি পরিচয় যুক্ত কোনো মানুষের খোঁজ আমরা গল্পে পাইনি। তিনি বিয়ে করেছিলেন কি করেননি, তার কোনো সন্তান আছে কি না আছে, সে সম্পর্কে কোনো খোঁজ আমরা পাইনি, নেই এখানে সেই জায়গাটা। হরিদা বহুরূপীর যে সাজেন, সেখানে তার তেমন কোনো রোজগার হয় না, খুবই অভাবের মধ্য দিয়ে তার যায়। প্রত্যেক দিন হয়তো তার হাঁড়িও চাপে না। এখন তার যে এই অভাব তিনি কাটিয়ে নেওয়ার সুযোগ পেতেন যদি অফিসে কোনো কাজ নিতেন বা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ নিতেন, তাহলে হয়তো তার এই অভাব থাকতো না। কিন্তু হরিদা মানুষটার মধ্যে ওই 10টা 4টার যে বাঁধা গতের কোনো কাজ করার মতো মানসিকতা তার ছিল না। একঘেয়েমি জীবন তার ভালো লাগতো না। কিন্তু অভাবের যে একঘেয়েমি, সেটা কিন্তু হরিদা সেটাকে মেনে নিতে পারতেন, কিন্তু বাঁধা রুটিনের কোনো কাজ তিনি মানতে পারতেন না। এই অভাবটাকে তিনি সহ্য করে নিয়েছিলেন, বরঞ্চ ক্ষুধার ধ্যান তিনি করতেন, তবুও গতে বাঁধা জীবন তিনি পছন্দ করতেন না। এই জায়গাগুলো আমরা মনে রাখবো, কারণ আমরা যখন গল্পের শেষে যাব, এই গল্পের শেষে এই জায়গাগুলো কাজে লাগবে। লেখক এই গল্পে কিন্তু আমাদের জন্য, গল্পের আসল জায়গাটার জন্য অনেক সংকেত ছেড়ে রেখেছেন। আমরা সেই জানি না যে সীতাকে যখন রাবণ অপহরণ করেছিলেন, তখন সীতা তার অলঙ্কারগুলো ফেলে ফেলে যাচ্ছিলেন, যাতে পরবর্তী সময়ে রামচন্দ্র এবং লক্ষ্মণ তার খোঁজ পায়। এই গল্পের খোঁজ যাতে আমরা পাই, তার জন্য গল্পকার ছোট ছোট সংকেত ফেলে দিয়ে গেছেন। হরিদার জীবনের যে কথা তিনি বলেছেন, তার মধ্য থেকেই এই গল্পের আসল জায়গাটা আমরা খুঁজে পাব। তো হরিদার জীবনে গতে বাঁধা কোনো রুটিন তিনি পছন্দ করতেন না, বরঞ্চ গতে বাঁধা অভাব পছন্দ করতেন। এই হরিদা বিভিন্ন রকম সাজ সেজেছেন, যার মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি একটি পাগলের সাজ তিনি সেজেছিলেন। চকের বাসস্ট্যান্ডে দুপুরবেলায় আমরা তাকে প্রথম পাচ্ছি। সেখানে সেই পাগলের সাজে তাকে দেখে প্রথমে কেউই চিনতে পারেনি, যারা তাকে কখনো দেখে না তারা তো চিনতে পারেইনি। তিনি তেড়ে যাচ্ছিলেন একটা ইঁট নিয়ে বাস যাত্রীদের দিকে, তাতে অনেকেই ভয় পাচ্ছিল। প্রথম যে চিনতে পারে সেই বাস ড্রাইভার। তারপর আমরা বুঝতে পারছি মাঝে মাঝে হরিদা সেখানে যায়, তার বহুরূপে সাজ দেখায়, এবং সেখানে কেউ চিনে, তার মধ্যে কাশীনাথ ড্রাইভার চিনে। কাশীনাথ যখন তাকে চিনতে পারে, তখন বাকিরা বুঝতে পারে, ওরে বাবা, এই তো একটা সত্যিকারের পাগল নয়, একজন বহুরূপী। তাতে কেউ বিস্মিত হয়, কেউ বিরক্ত হয়, এবং কেউ তাকে কিছু কিছু পয়সা দেয়। আবার আমরা হরিদাকে দেখছি তার কখনো বাইজি সাজতে। এই বাইজির সাজে সেই অপরূপ সন্ধ্যাবেলায় বেরিয়ে যান হরিদা, এবং একের পর এক দোকানে যায়, চোখ মটকে সেখানে চোখ টিপে আর কি বাইজির যে ভঙ্গি মুদ্রা, সেগুলো দেখিয়ে খুশি করে দর্শকদের। দোকানদাররা হেসে হেসে সিকি পয়সা তাকে দেয়, এবং সেই বাইজির বেশে তাকে বেশিরভাগই চিনতে পারেনি। এবং আমরা জানি যারা পুরুষ মানুষ তারা নারীর রূপে মুগ্ধ হয়, ফলত তাকে যখন চিনতে পারেনি যে পুরুষ বলে, অনেকেই তার সেই রূপে মুগ্ধ তার দিকে তাকিয়েছিল। পরে যখন বুঝতে পারে যে আসলে একজন বহুরূপী, তখন তারা বিস্মিত হয়। এবং এখানে আমরা জানি যে বাইজির বেশেই হরিদা সবচেয়ে বেশি পয়সা উপার্জন করতে পেরেছিলেন। কেন পেরেছিলেন, এটাও একটা সাইকোলজিক্যাল দিক আমাদের জানা দরকার, যে আমরা যারা পুরুষ মানুষ
তারা নারী রূপমুক্ত, এবং সেই যে একজন নারী সে পুরুষ সেজেছে তার রূপে মুক্ত হয়ে তাকে পয়সা দিয়েছিল এবং সেটা তার বেশি উপার্জন হয়েছিল সেই দিন। পরবর্তী সময়ে হরিদা আরও নানা রকম সাজ সেজেছেন, কখনো কাপালিক, কখনো বাউল, কখনো কেরামিন সাহেব। একবার তো দয়ালবাবু লিচু বাগানে পুলিশ সেজে তিনি দাঁড়িয়েছিলেন এবং স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন। স্কুল ফাঁকি দিয়ে তারা ওইখানে লিচু খেতে গিয়েছিল সম্ভবত, আমরা ধরে নিতে পারি। এবং তাদেরকে যখন ধরেছিলেন তখন স্কুলের মাস্টারমশাই গিয়ে তাদের ছাড়িয়ে আনতে গিয়েছিল এবং মাস্টারমশাই তাকে ঘুষও দিয়েছিলেন। মাস্টারমশাই ঘুষ কেন দিচ্ছিলেন এটা নিয়ে বিভিন্ন মানুষ, আমি শুনেছি বিভিন্ন শিক্ষক শিক্ষিকা নানা রকম পড়ান নাকি, আমার ছাত্রছাত্রীরা বলেন। আমি তাদের এই জায়গাটা পরিষ্কার করে দিতে চাই। মাস্টারমশাই ঘুষ এই কারণেই দিয়েছিলেন, মাস্টারমশাইয়ের কাজে গাফিলতি ছিল। তো তা না হলে ছেলেগুলো কি করে ওই স্কুল চলাকালীন ওখানে গিয়ে লিচু বাগানে লিচু চুরি করে? ফলত নিজের গাফিলতি ঢাকতেই মাস্টারমশাই তাকে ঘুষ দিয়েছিলেন। কারণ পরের দিনই তিনি জানতে পারেন যে না, এটা সত্যিকারের পুলিশ ছিল না, এটা হরিদা ছিল। মাস্টারমশাই ভালো মানুষ, সেটাও বুঝতে পারছি। পরের দিন তিনি রেগে যাননি যে তুমি কেন এসেছিলে, এরকমভাবে আমাদের প্রতারণা করলে, ঘুষ নিলে আমাদের কাছ থেকে। মাস্টারমশাই খুশি হয়েছিলেন যে হরিদা এত সুন্দর একটা সাজ সেজেছিলেন যে মাস্টারমশাই পর্যন্ত বুঝতে পারেনি। এইভাবেই হরিদা তার বৈচিত্র্যময় জীবন যাপন করতেন এবং সপ্তাহে তিনি একদিন মাত্র, এটা আমাদের মনে রাখবো, পরবর্তী সময় কাজে লাগবে। ছাত্রছাত্রী যারা শুনছো তাদের বলছি যে সপ্তাহে মাত্র একটি দিনেই হরিদা বেরোতেন, বাকি দিনগুলো কিন্তু বেরোতেন না। ওই একদিনে তার যা রোজগার হতো সেটা দিয়ে বাকি 6টা দিন তিনি চালাতেন। এইভাবে হরিদার জীবন চলছিল। এইটা হরিদার তার আগের যে ফ্ল্যাশব্যাকের কাহিনী, সেটা মাঝখানের পার্টটাতে আছে, প্রথম পার্টটার শেষ দিকটাতে আছে, যেটাকে আমরা প্রথমেই বললাম। এই মানুষটি এই ধরনের একটি মানুষ হরিদা, যিনি অভাব সহ্য করতে পারেন কিন্তু কোনো মতেই বাঁধাগতের জীবনযাপন করতে তিনি রাজি নন। এইরকম মানুষটির কাছে একদিন তার লেখক এবং তার সঙ্গী সাথী, যারা প্রায়ই তার বাড়ি আসতো, আমরা সেটা বুঝতে পারছি, পড়ে বুঝেছি, তারা সেখানে আসে এবং চিনি, দুধ, চা এগুলো নিয়ে আসে এবং হরিদার জল ফুটিয়ে দেন এবং সেই জলে তারা চাটা করে খায়, আড্ডা দেয়, প্রতিদিন আড্ডা দেয়। সেই আমাদের যে দ্বিতীয় অংশটা আমরা করে নিচ্ছি, যেটা দ্বিতীয় অংশ, সেই আড্ডাতে গিয়ে খবরটা লেখকেরা দেন যে জগদীশবাবু এক দারুণ কাণ্ড করেছেন। জগদীশবাবু একজন ধনী লোক, অনেক টাকার মালিক, এবং আমরা জানতে পারি তিনি কৃপণ ব্যক্তিও। সেই রকম একজন কৃপণ ব্যক্তির কাছে 7 দিন একজন সন্ন্যাসী এসেছিলেন, যে সন্ন্যাসী হিমালয়ের গিরি গুহাতে থাকেন এবং তার বয়স নাকি 1000 বছর, এবং তিনি বছরে একটি হরিতকি খান। এই অলৌকিক, যা বাস্তবসম্মত নয়, অথচ সেই সন্ন্যাসী যোগ বলে এটা করে, এরকম একটা ধারণা হয়তো জগদীশবাবুর হয়েছিল। তিনি সেই সন্ন্যাসী 7 দিন তার বাড়িতে ছিল, জগদীশবাবুর বাড়িতে ছিল, এবং কোনো মতেই নাকি তিনি কারো প্রণাম নেন না। জগদীশবাবু যখন কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার কাছে নিবেদন করে, তখন সন্ন্যাসীটা পড়ে। যারা আমরা জানি, ছাত্রছাত্রী নিশ্চয়ই বুঝবে যে সন্ন্যাসী কী জিনিস হওয়া দরকার আর এখানে কি ঘটছে। সোনার বোল লাগানো খড়ম সন্ন্যাসী পড়লো, তার আগে অন্য কোনো মতেই সে প্রণাম নিচ্ছিল না, এবং 100 টাকার একটা নোট জোর করে গুঁজে দিতেই সেটা নিয়ে তারপর সন্ন্যাসী চলে যায়। অর্থাৎ জগদীশবাবুর মতো একজন কৃপণ ব্যক্তি, যিনি সন্ন্যাসীর সেই যোগ বল, অলৌকিক বলে মুক্ত হয়ে তাকে কিছু সেবা করার সুযোগ পেয়ে তিনি তাকে এই এতটা টাকা খরচ করে সন্ন্যাসীকে তুষ্ট করার চেষ্টা করেছিলেন। এই গল্পটা শোনার পর হরিদার মনের ভিতরে কিছু একটা পরিবর্তন আসে এবং হরিদা এদেরকে বলে, লেখক এবং ভবত সোনাদি এদেরকে বলে যে আমিও একটা জবর খেলা দেখাবো, তোমরা প্রস্তুত থাকো। হরিদাকে জিজ্ঞাসা করলো যে কী খেলা। হরিদা বলল যে ওই যাব জগদীশবাবুর বাড়িতে, এবং জগদীশবাবুর বাড়িতে গিয়ে আমিও একজন সন্ন্যাসী সেজে যাব। তখন এরা আলোচনা করছিল যে জগদীশবাবুর কাছে নকল সাধু সেজে বা নকল বৈরাগী সেজে গিয়ে ক টাকা পাবে।
কিছু খুব অল্প পয়সা টয়সা পাবে, এতে কি আর হবে। এইভাবে একটা কথাবার্তা হলো যে হরিদা সেখানে যাবে এবং এদেরকে উপস্থিত থাকতে বললেন হরিদা, লেখক এবং তার সঙ্গী সাথীদের। লেখক এবং সঙ্গী সাথী বললেন যে স্পোর্টসের চাঁদা তুলতে আমাদের যাওয়ার আছে, এবং সেই মতো আমরা এইখানে দ্বিতীয় পার্টটা এখানে শেষ করছি। এরপরের পার্টটা হচ্ছে জগদীশবাবুর বাড়ি। এই পার্টে লেখক প্রথম কিন্তু একটা প্রাকৃতিক পরিস্থিতি তৈরি করছেন। যেমন আমরা কোনো প্রতিমা দেখলে চালচিত্র, পেছনটাতে চালচিত্র থাকে, তার সামনে প্রতিমা থাকে, চালচিত্র থাকলে প্রতিমার যেটা সৌন্দর্য খুব বাড়ে। লেখক এখানে একটা প্রাকৃতিক পরিস্থিতি সৃষ্টি করছেন, যেখানে সেই সন্ধ্যাটা যেন খুব অপরূপ। এর আগেও অনেকবার চাঁদ উঠেছে, কিন্তু সেদিনের চাঁদ ছিল যেন আরও বেশি সুন্দর, যেন জগদীশবাবুর বাড়িটাও প্রস্তুত হচ্ছিল বিরাগীর আবির্ভাবের জন্য। এরকম একটা পরিস্থিতি লেখক সৃষ্টি করেছেন। সেই সময় যখন লেখক এবং বাকিরা যখন সেই চাঁদার নিচ্ছিলেন, মানে একটা ওই খাতা বাড়ি দিয়েছেন, স্পোর্টসের খাতা, সেই সময় তার বাড়ির বারান্দায় বিরাগী রূপে হরিদার আবির্ভাব। এবং আমাদের কাছে লক্ষণীয় যে যে শয্যাটা বিরাগী রূপে হরিদা করেছিলেন, সেটা কিন্তু একেবারেই যে সন্ন্যাসীদের যে বেশ, গেরুয়া, মৃগচর্ম, কমণ্ডলু, চিমটি কিছুই ছিল না। এটাও লক্ষণীয়, এটাও একটা সংকেত, গল্পের মূল জায়গায় পৌঁছানোর সংকেত। আমি যখন শেষে পৌঁছাবো গল্পের, তখন এগুলো খুলে বলবো। এবং সেখানে গিয়ে তিনি একবারেই খালি গা, আদুর গা, সাদা থান ছিল আর উত্তরীয় একটা ছিল সাদা, আর তার ঝোলাতে ছিল একটা গীতা। এটাও লক্ষণীয় যে গীতা কেন ছিল, অন্য কিছু তো থাকতে পারত, গীতা ছিল। এই বেশে সেখানে হরিদা পৌঁছেছেন, বিরাগীর বেশে, এবং তার চোখ থেকে যেন জ্যোৎস্না ঝরে পড়ছিল। সেখানে হরিদাকে দাঁড়িয়ে থাকতে দেখে, মানে বিরাগীকে দাঁড়িয়ে থাকতে দেখে জগদীশবাবু তাকে আহ্বান করে নেমে আসার জন্য। প্রথম কথাতেই চমক পাই আমরা, যেখানে বিরাগী রূপে হরিদা বলছে যে আপনার 11 লক্ষ টাকার সম্পদের এত অহংকার যে আপনি নিজে নেমে আসতে পারেন না। এরপরে জগদীশবাবুর সঙ্গে বিরাগীর যে কথোপকথন হয়, সেই কথোপকথনের মধ্য দিয়ে যে একটা অপূর্ব বৈরাগ্য ভাব, তার ভিতরে যে কথাবার্তা বেরিয়ে আসছে, সেগুলো সামান্য বহুরূপীর পক্ষে সম্ভব নয়, এটা আমরা জানি। যেমন কয়েকটি কথা আমরা এখানে উল্লেখ করতে হবে। যেমন পরম সুখ কি, এটা যখন বিরাগী নিজে থেকেই বোঝাচ্ছেন জগদীশবাবুকে যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হচ্ছে প্রকৃত সুখ। এই যে কথা, এই যে বোধ সামান্য বহুরূপীর পক্ষে কিভাবে সম্ভব, এটা ভবতোষ বর্ণাদিদের পক্ষেও বিশ্বাস হচ্ছিল না। তারপর যখন কিছু দিতে যায় জগদীশবাবু, সেটা একেবারেই প্রত্যাখ্যান করে বিরাগী। হরিদা যে বিরাগী চেয়েছেন, তিনি একজন সাধারণ বহুরূপী, যার টাকা পয়সার খুবই অভাব, কিন্তু তাকে টাকা দিতে গেলে তিনি তা অবহেলা করে একেবারে অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করেন। শুধু 1 গ্লাস জল খায় হরিদা তার বাড়িতে। এবং যখন বলেন যে কিছু উপদেশ দিয়ে যেতে, তখন হরিদাও বলেন যে জীবন, যৌবন, ধন এগুলো কিছুই চিরস্থায়ী নয়। প্রকৃত ধন হচ্ছে সেই পরম পুরুষের সাথে মিলার জন্য প্রচেষ্টা করা, তাকে পেলেই সব সুখ পাওয়া যায়। এই যে আশ্চর্য কথাগুলো হরিদার মুখ থেকে বেরিয়ে আসছে। এবং শেষে যখন সেই প্রণামী রূপে তীর্থ করার জন্য 101 টাকা প্রণামী দিতে যাচ্ছে জগদীশবাবু, সেটাও তিনি নিচ্ছেন না, বলছেন আমার হৃদয়ে সমস্ত তীর্থ আছে, আমার টাকার কি দরকার। এবং থাকার কথাও বলেছিলেন একবার জগদীশবাবু, তখন বলেন আমি যার কাছে থাকি তার কি ধনের অভাব, তোমার কাছ থেকে আমি কি নেব। সব কিছু প্রত্যাখ্যান করছে সেই ধুলো পায়ে আসা, সাদা থান, সাদা উত্তরীয় পড়া বিরাগীরূপী হরিদা। অথচ হরিদা কিন্তু বলেই গেছিল যে মোটা টাকার জন্য আমি যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে তিনি 1 টাকাও নিচ্ছেন না, বরঞ্চ যে সর্বোচ্চ জ্ঞানের কথা তিনি জগদীশবাবুকে বলছেন, এবং তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসছে। এই যে কথোপকথনটা হলো, এখানে লেখক এবং তার সঙ্গী সাথীরা যারা সাক্ষী সেই দিনের, তারা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারেনি যে এটা সত্যি সত্যি হরিদা এসেছিলেন বলে। কারণ হরিদার পক্ষে এই সমস্ত কথা আর ওই জ্যোতি, তেজ, ওই দৃষ্টি, ওই কণ্ঠস্বর কিছুই যেন সেদিন মিলছিল না, কোনো মতেই মিলছিল না।
একেবারে মানে ওই জায়গার শেষে তাদের মনে হলো যে হরিদা আসেনি, এটা সত্যি সত্যিই কোনো বিরাগী অনেক বড় কোনো যোগী পুরুষ এসেছিলেন, হরিদা আসেনি। কারণ পরের দিন যে লাস্ট পার্টটাতে তারা যখন যাচ্ছে এবং তারা ওইটাই জিজ্ঞাসা করছে যে তুমি তো বলেছিলে যাবে, কই গেলে? তখন সে দেখাচ্ছে যে তিনি দেখাচ্ছেন যে ওই যে আমি গিয়েছিলাম, আমিই ছিলাম বিরাগী। এবং লেখক ও তার সঙ্গী সাথীরা বলছেন যে এত বড় একটা টাকা পয়সা সুযোগ ছিল, কেন নিলে না? তখন উনি বলছেন যে আমি তো ঢং করেছিলাম, আমি তো সেজে গেছিলাম, আমার পক্ষে কি ওই টাকা নেওয়া সম্ভব? আর তাছাড়া বহুরূপীর জন্য অত টাকা আমি কেন নেব? শেষের একটা লাইন আছে, একেবারে শেষ লাইন, যে আমি তো সামান্য বহুরূপী হয়ে অত টাকার নেওয়ার আমি যোগ্য নই। এইটা গল্প আমি বিভিন্ন পাঠ্যপুস্তক, সহায়িক বই বা শিক্ষকদের নোট টোট দেখি যে জায়গাটা, যে এখানে বিরাগী রূপে হরিদাস যে চমৎকার একটা সাজ সেজেছিলেন, যেটা দেখে কেউই বুঝতে পারেনি এবং জগদীশবাবু বুঝতে পারেনি, এরকম, এবং সেটাই গল্পের সার্থকতা, এইরকম একটা ব্যাপার আমি দেখি। কিন্তু আমার মনে হয় মনে হয় না, আমি দৃঢ়ভাবেই বলছি, গল্পের এইটা দিক নয়। গল্পে আসলে বহুরূপীর যে বিভিন্ন চরিত্রে হরিদাস সাজসজ্জা করেছেন, সেগুলো বাকি যে সমস্ত চরিত্র, বাইজি বা কাপালিক বা বাউল, যা তিনি সাজসজ্জা করেছেন পুরুষ, সেগুলো তার ছিল সত্যি সত্যি বহুরূপের সাজ। আমরা যখন বিভিন্ন অভিনয় করি, তখন আমরা কি করি? আমরা রিপ্রেজেন্ট করি কোন একটা চরিত্রের প্রতিনিধিত্ব করি, তার সঙ্গে আমাদের ডিস্টেন্স থাকে। আমরা যে পাঠেই করি, যে অভিনয় করি, সেই চরিত্রের সঙ্গে আমাদের ডিস্টেন্স থাকে, যেন আমি তাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, আমি ওটা নই। হরিদার ক্ষেত্রে বাউল, পাগল, এগুলো তিনি রিপ্রেজেন্ট করেছেন, তিনি ওটা নন। কিন্তু তিনি যে বিরাগী রূপে যে সাজটা সেজেছিলেন, সেটাতে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করেননি, তিনি আসলেই বিরাগী। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে এখানে হরিদা তিনি কিন্তু বিরাগী সাজেননি। হরিদার জীবন প্রণালীটাকে আমরা যদি লক্ষ্য রাখি, প্রথম থেকে শেষ পর্যন্ত লেখক বারবার আমাদের কোড দিয়েছেন, সংকেত দিয়েছেন যে হরিদা বিভিন্ন সাজে সাজেন, কিন্তু আসলে তিনি একজন বিরাগী মানুষ, যার সংসারের প্রতি কোনো রাগ নেই, যার সংসারের প্রতি কোনো লোভ নেই, কামনা বাসনা নেই। এবং তিনি সাধনা করছিলেন। একটা মানুষ কখন ক্ষুধার সাধনা করতে পারে? যখন তিনি আমাদের যে জাগতিক বাসনা কামনার থেকে অনেক দূরের বাসিন্দা হতে পারেন, সুযোগ আছে, তিনি কাজ করতে পারেন, কিন্তু কাজ করছেন না, বরঞ্চ ক্ষুধার সাধনা করছেন। তার মানে তো তিনি কত বড় একজন সাধক মানুষ। বারবার তিনি ইঙ্গিত দিয়েছেন লেখক যে এটা আসলে বহুরূপীর জীবন নয়, একজন সাধকেরই জীবন, একজন আমাদের যে কামনা মোহ বাসনা মুক্ত একজন মানুষের জীবন কাহিনী লিখতেই বসেছেন, যার পেশা বহুরূপী কিন্তু প্রকৃত বিরাগী মানুষ। এই জন্যেই সেদিন তার কোনো সাজসজ্জার প্রয়োজন হয়নি। অন্যান্য যে সাজগুলো তিনি সাজতেন, সেখানে পোশাকের প্রয়োজন হয়েছে, আতিশায্যের প্রয়োজন হয়েছে, আমরা সেগুলো দেখেছি। কিন্তু বাইজির বেশে তিনি যে সেজেছিলেন, পাগলের বেশে যে সেজেছিলেন, সেগুলোতে পোশাকের প্রয়োজন ছিল, আতিশায্য ছিল, কারণ তিনি রিপ্রেজেন্ট করেছিলেন ওই ক্যারেক্টারগুলোকে। আর যেদিন তিনি বিরাগীর বেশে গেলেন, সেদিন কিন্তু তার বিশেষ কোনো পোশাক প্রয়োজন হয়নি, তার চোখ দিয়েই যেন বেরিয়ে আসছিল তার প্রকৃত স্বরূপটা। অর্থাৎ এই গল্পে আমরা যা বুঝলাম, আমাদের চরিত্রে বিভিন্ন রকম ছোট ছোট শেড থাকে, কিন্তু আসল একটা চরিত্র, মানে সবথেকে মূল প্রধানতম চরিত্র যেটাকে কেন্দ্র করে অন্য চরিত্রগুলো আবর্তিত হয়, প্রত্যেকের মধ্যেই আছে। রবীন্দ্রনাথ যেটি বলাই বলে গল্পে তার শুরুতেই এটা বলেছিলেন যে আমাদের মধ্যে সমস্ত রকম বিভিন্ন গরু বাছুর বা অন্যান্য প্রাকৃতিক অনেক কিছুরই সম্মেলন ঘটে। যেমন সারে গামা পা ধা নির সাথে সমস্ত সুরেই থাকে, কিন্তু প্রতিটি রাগের একটা আলাদা একটা স্বর, আলাদা একটা সুর নিয়ে চলে। সেরকম আমাদের জীবনেও এরকম একটা মূল সুর থাকে। বহুরূপী গল্পের বিরাগী রূপী হরিদার জীবনের একটি মূল সুর, এবং তিনি আসলে বিরাগী, বাকিগুলো তার কিন্তু রিপ্রেজেন্টেড করা চরিত্র। আমরা এই গল্প থেকে এটাও বুঝতে পারছি যে হরিদা ছিলেন আসল বিরাগী, এবং বাকি চরিত্রগুলো ছিল তার বহুরূপীর সাজ। সেই জন্যেই তিনি কিন্তু বহুরূপী সাজার জন্য টাকাটা নিতে যাব বলে শেষে বলছেন লেখককে যে আমি বহুরূপীর জন্য যে কটা টাকা পাই সেটা আমি নিতে যাব, কিন্তু বিরাগীর জন্য যে টাকা জগদীশবাবু দিতে চাইছিলেন সেটা আমি নিতে পারবো না।
এই গল্পে এই জায়গায় পৌঁছাতে আমাদের হবে, আমাদের মনে রাখতে হবে যে এই গল্পের নাম, আমি আরেকটা শেষে কথা বলি যে এই গল্পের নাম বিরাগী কেন হলো না। কারণ গল্পটা তো বিরাগীর, হরিদার বিরাগী হওয়ার গল্পই তো, গল্প বলার জন্যই গল্পটা লেখা। এই গল্পটার নাম যদি বিরাগী হতো তাহলে ছোট গল্পের যে শেষের যে রহস্যটা এবং যেটা স্পেস থাকে পাঠকের বুঝে নেওয়ার স্পেস, সেটা শেষ হয়ে যেত। তাই গল্পের নাম বিরাগী হওয়ার সম্ভাবনা থাকলেও লেখক কিন্তু সেটাকে বহুরূপী লিখেছেন, যাতে করে এই যে আমি এতক্ষণ ধরে যে গল্পের মূল জায়গাটা বোঝানোর চেষ্টা করলাম সেই জায়গাটাই থাকতো না যদি গল্পের নাম বিরাগী দিয়ে দেওয়া হতো। তার মানে সজাগ বুঝে যেত যে হরিদাই বিরাগী, বিরাগীর গল্প বলা হলো। কিন্তু বহুরূপীর ভিতরে একজন বিরাগী বাস করছে, এই গল্পটা বলার জন্যই এবং তার জন্যই গল্পটা ছোট গল্প হিসেবে সার্থক হয়ে উঠেছে। যে নামকরণ থেকে বেরিয়ে এসে আমাদের বুঝতে হবে ব্যাপারটা কি। এই হলো গল্প। এখন এই গল্প সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে, যারা ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখানে গিয়ে উত্তর দেব। এবং গল্পটা সম্পর্কে যদি আরও কিছু বোঝার থাকে, বুঝতে বাকি থাকে, আমি যদি সরাসরি অনলাইনে বোঝানোর সময় কিছু মিস করে গেছি সেগুলো ওখানে জানতে চাইলে আমি জানাবো। কোনো প্রশ্ন কোনো উত্তর অনলাইনে কিছু বলছি না। কী প্রশ্ন, আমার প্রশ্ন কী প্রশ্ন পড়বে তার উত্তর কী হবে এগুলো বলার জন্য আসিনি। আজকে আমি শুধু গল্পটা পড়ে তার যে সাহিত্যের যে মূল রসের জায়গাটা, বোঝার জায়গাটা, সেটা বলার জন্য এসেছিলাম। সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের ধন্যবাদ, কৃতজ্ঞতা, সকলকে ধন্যবাদ।